আমার যে রাইফেলের সামনে যেটা থাকে ব্যানেট, সেটাকে সেই ব্যানেট ফাইটিং আমাদের শিখতে হয়। যখন কোনো গুলির লড়াই হচ্ছে কোনো দেশের সাথে আমাদের লড়াই হচ্ছে, রাত্রিবেলা লড়াই হচ্ছে, তখন স্ট্রিক্টলি আর্মিদের মানা কেউ সিগারেট বিড়ি খেতে পারে না। 5টা জিনিস আছে তো, মাঝখানেরটা হলো বুল, ম্যাকবয়, ইনার, আউটার। নমস্কার, আপনারা দেখছেন বাজ5 চ্যানেল। বাজ5 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সম্পূর্ণ নতুন একটি এপিসোডে আজকে আমার সঙ্গে সাক্ষাৎকারে যিনি রয়েছেন, ইন্ডিয়ান আর্মির একজন বীর সৈনিক মাননীয় সুভাষ ভট্টাচার্য মহাশয়। চলুন বেশি দেরি না করে আমরা শুরু করি তার সঙ্গে আলোচনা। বিশেষ কিছু জিনিস ইন্ডিয়ান আর্মির নিয়ে আজকে আমরা আলোচনা করব, বিশেষ কিছু অস্ত্রশস্ত্র, এই সমস্ত নিয়ে আজকে আলোচনা করব আমরা। নমস্কার সুভাষবাবু, সবার প্রথমে বাজ5 চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। যেরকম আমরা শুনছিলাম যে ইন্ডিয়ান আর্মির আপনি একজন বীর সৈনিক বলা যায়, অথবা অস্ত্র তৈরির কারিগর বা আর্মারার যাকে বলে। তা আপনি যদি আপনার সেই দিনের কথা নিয়ে যদি কিছু বলেন, সম্ভবত আপনি যেটা বলছিলেন 63-তে আপনার জয়েনিং, মানে যখন চায়না ওয়ার্ল্ড ওয়ার চলছে, তো সেই সময়টা নিয়ে যদি আপনি কিছু বলেন আমাদের দর্শকদের জন্য। তখন আমার বয়স 18+। তখন আমি আর্মিতে জয়েন করি, বিএমইতে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো সেখানে আমার ট্রেড ছিল আর্মারার। তো আমার আগে ফিজিক্যাল ট্রেনিং হয় 6 মাস, তারপরে ফিজিক্যাল ট্রেনিংয়ের পরে হয় আমাদের আরেকটা ট্রেনিং হয়, যেখানে অস্ত্র ছাড়া যে যুদ্ধ, আমার ধরুন অস্ত্রে গুলি ফুরিয়ে গেছে, তখন আমি কি করব? তখন আমার যে রাইফেলের সামনে যেটা থাকে ব্যানেট, সেটাকে সেই ব্যানেট ফাইটিং আমাদের শিখতে হয়। সেই ব্যানেট দিয়ে আমি তখন লড়বো, শত্রুকে আমি তখন ছিন্ন ভিন্ন করবো। আচ্ছা, এইভাবেই চলে। তারপরে আরেকটা আছে, আমাদের গ্রেনেড ফায়ারিং শিখতে হয়। গ্রেনেড একটা আর্মির ভেতরে খুব ভালো জিনিস, যেটা অল্প জায়গার মধ্যে থাকে, কিন্তু এর কর্মকাণ্ড বিরাট। 300 গজ এরিয়ায় এই গ্রেনেড যদি ফেলা যায়, তাহলে সেই 300 গজ এরিয়ার ভেতরে যারা থাকে, যদি প্লেন ল্যান্ড হয়, যত লোকই থাকবে সব মারা যাবে। কারণ এই গ্রেনেড 4 সেকেন্ডের মধ্যে গ্রেনেডটা ফেলবার পরে ওটা বাস্ট করে, এবং ওটা প্রচুর সৈন্য তখন বিরোধী পক্ষের মারা যায়। এই জন্য এটাকে খুব ভালো মানা যায় আর কি। আর ট্রেনিং তো নানান রকম হয় আর্মিতে, যেরকম প্যারেড পাস করতে হয়, তারপরে পিটি ট্রেনিং আছে, সেটাও খুব সাংঘাতিক ফিজিক্যাল ট্রেনিং, সেটা পাস করতে হয়, সেটাও নানান রকম হয়। সবই শারীরিক সক্ষমতার জন্য। তা সব ট্রেনিং পরে, এখন যেমন একজন সৈনিক, তারপরে হয় তার টেকনিক্যাল ট্রেনিং, এবং সব কিছু হয়ে গেলে তখন সে যখন একজন পূর্ণ সৈনিক তৈরি হয়ে গেল, তার তখন ওটাকে কসম প্যারেড বলে আমাদের ভেতরে। তখন গীতা ছুঁয়ে আমাদের প্রতিজ্ঞা করতে হয় যে আমরা ভারতবর্ষের জন্য আমার জীবন উৎসর্গ করব। আমি একজন সৈনিক, ভারতবর্ষের রক্ষা করবার জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে রাজি আছি। সবাই এইভাবেই তৈরি হয় যারা সৈন্যতে ভর্তি করে, এবং তখন আমাদের বন্ড থাকে, এবং বন্ড চলে যাওয়ার পরেও যদি কখনো যুদ্ধ লাগে, যদি আমাদের ডাকে, তা আমরা তখন রেডি থাকি। আমাদের সেটাও একটা টেস্ট হয়। এরকমভাবে প্রত্যেক বছর আমরা শরীর ঠিক রাখি। এই যে আমার এখন এই বয়স, ধরুন 80-র উপরে বয়স আমার এখন, তা আমি রেগুলার শরীরচর্চা করে নানান রকমভাবে তৈরি হয়ে খাদ্য কিভাবে খাবো, কখন উঠবো, আমরা কিন্তু সেই যে আর্মির আমার সেই টাইমিংটা রয়ে গেছে। খাওয়া, ওঠা, বসা, শোয়া, প্রত্যেকটা জিনিস আমরা সময় মেনে করি, এবং আমার বাড়ির সবাই এইভাবেই চলে। মানে আপনি বলতে চাইছেন যে চাকরি থেকে সরে আসার পরেও, মানে রিটায়ারমেন্টের পরেও
ওই আর্মি মানে ইন্ডিয়ান আর্মির জীবনধারাটা আপনি নিজেও বজায় রেখেছেন এবং আপনার বাড়ির সকলকেও সেটাই বজায় রেখেছেন, সেটাই যদিও ভালো। আচ্ছা, আপনি এর মধ্যে যে একটা কথা বললেন যে নেশাটা আপনার বাড়ির কেউ, আপনি বা আপনার বাড়ির কাউকে আপনি অ্যালাউ করেন না বা তারা নিজেরাও করতে চায় না। আমি শুনেছি বিভিন্ন জায়গায় যে আর্মিদের জন্য একটা খুব স্ট্রং ড্রিঙ্ক নাকি ফোর্ট পাওয়া যায়। এটা কি ওদের মানে আপনাকে কোনোদিন বন্ধু বান্ধবের পাল্লায় পড়েও কোনোদিন খেতে হয়নি? না, এটা হয়েছে কি, আর্মিতে এমন এমন জায়গা তারা থাকে, এমন কঠিন জায়গা, সেখানে তারা যদি এরকম একটু স্ট্রং জিনিস না খায় তাহলে হয়তো ঠান্ডায় মরে যাবে, নাহলে মরুভূমির গরমে মরে যাবে। কারণ আর্মিকে কখনো মরুভূমিতেও ডিউটি করতে হয় এবং ক্যামোফ্লাইজ বলে যে মরুভূমিতে যেরকম ড্রেস আর্মির সেই বালুর রঙের তখন ওই রকম ড্রেস থাকে, তখন কিন্তু সবুজ ড্রেস থাকে না, জংলা ড্রেস থাকছে না। এখানে জায়গা জায়গা অনুসারে, তখন আমরা সিয়াচিনে রয়েছি, তখন আর্মি ড্রেস হলো সাদা, এমন বুট থেকে শুরু করে টুপি থেকে সব জিনিস সাদা। হ্যাঁ, ওই ক্যামোফ্লাইজ করা যাতে লোক দেখতে না পায়, দূরের থেকে বুঝতে না পারে। আচ্ছা, আবার ধরুন যখন কোনো গুলির লড়াই হচ্ছে, কোনো দেশের সাথে আমাদের লড়াই হচ্ছে, রাত্রিবেলা লড়াই হচ্ছে, তখন স্ট্রিক্টলি আর্মিদের মানা, কেউ সিগারেট বিড়ি খেতে পারবে না। আচ্ছা, কেউ ওই ওভার ফিল্ডে সিগারেট বিড়ি খেতে পারবে না, বা এই যে এখানে যে লেখা থাকে পেতল চকচক করে, ওইগুলো তখন কালো রং করে দেওয়া হয়, সব কালো কোনো জিনিস। কারণ বহু দূর থেকে দেখা যাবে যে একটা জিনিস চিক 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 করছে, তখনই গুলি চলে আসবে, দাদা দাদা গুলি চলে আসবে। সেই জন্য যখনই যুদ্ধ বাঁধবে এইরকম রং কালো করে দেবে, সব জিনিস থাকবে, কাপড়ের সব থাকবে, ওই জন্য ক্যামোফ্লাইজ বলে ওটাকে। সেই জন্য যুদ্ধের সময় আপনাকে ওরকম ভাবে থাকতে হবে। ধরুন যখন যুদ্ধ বেঁধেছে, তো গোলাগুলিতে চলছে, লোক উইন্ডেড হচ্ছে, গুলি লাগছে, কার ঠ্যাং উড়ে যাচ্ছে, কারো আঙুল উড়ে যাচ্ছে, তখন ওই ওয়ারফিল্ডে তখন হয় কি, তখন যারা পরিচর্যা করে, কারণ সেখানে তো নার্স পাওয়া যাবে না, সেখানে ছেলেরা হয় নার্স। আর্মিতে এএমসি বলে একটা ইউনিট আছে, আর্মি মেডিকেল কোর। আচ্ছা, তাদের কাজ হলো তারা এইসব পরিচর্যা। আর ফিল্ডে হয় কি, যেখানে গাছপালা দেখে সেই জায়গাটা অনেকটা খুঁড়ে ফেলা হয়, বহু জায়গা, অনেকটা জায়গা খুঁড়ে 3-4 মানুষ পুরো খুঁড়ে ফেলা হলো, সেইখানে খাট রেখে ওপরে একরকম, এমন আপনারা হয়তো দেখে থাকবেন যখন আর্মির কনভয় যায়, ওপরে অনেক জাল দেওয়া থাকে, সেখানে সবুজ সবুজ লাগানো থাকে, এইরকম ভাবে সব জিনিস দেওয়া থাকে বলে সেখানে, কিন্তু ওই ভেতরে সব ডাক্তার, বড় বড়, তারপরে নার্স, আর্মিতে নার্স থাকে, নার্সিং অ্যাসিস্ট্যান্ট বলা হয় তাদের, পুরুষ, তারা তখন পরিচর্যা হয়। আর এটা থাকে 7 কিলোমিটার দূরে, যেখানে ফিল্ড এরিয়া, সেখান থেকে 7 কিলোমিটার দূরে এই জিনিসগুলো থাকে, এইগুলো তখন ওদের ট্রিটমেন্ট হয়। তখন যদি দেখা যায় যে আরো খারাপ অবস্থা, তখন তাদের হেলিকপ্টার করে তখন দূরে বড় তখন ট্রান্সফার করা হয়। এইভাবেই চলে আর কি সব জিনিসটা। আপনি যখন ডিউটিতে ছিলেন বা আপনি যখন চাকরিতে ছিলেন, আপনার কাছে তো নিশ্চয়ই আর্মস থাকতো সবসময়। থাকতো। তা আপনাকে কোনোদিন কোনো ক্ষেত্রে গুলি চালাতে হয়েছে বা কারোর উপরে আর্মস ব্যবহার? না না, সেরকম হয় না। আর্মস আমাদের সাথে সবসময় থাকে না। আর্মস থাকে যাদের ট্রেড শুধু যুদ্ধ করা, হ্যাঁ, তাদের কাছে থাকে। আমরা তো টেকনিক্যাল ম্যান, আমাদের সাথে আর্মসের দরকার হয় না। যারা কারা থাকে তাদের নামে সারা জীবন রাইফেলটা ইস্যু থাকে। এই রাইফেলটা তোমার, তুমি এর রক্ষণাবেক্ষণ করবে, তোমার মানে তোমার এটা একটা অঙ্গ, এটাই তোমাকে সবকিছু দিচ্ছে, তুমি এটাকে লালন পালন করবে ওটাকে। সেই জন্য সে যখন শোবে তখন এই অস্ত্র, যখন কোন ফিল্ড এরিয়া, এই বিয়ের সাথে চেন দিয়ে বাঁধা থাকে এবং সাইডে থাকে এই অস্ত্র, হ্যাঁ। এবং
তার মধ্যে গুলি ভরাও থাকে অনেক সময়। আচ্ছা। আর ধরুন রাইফেলের ভেতর গুলি ভরে আমি যাচ্ছি, হ্যাঁ, তো গুলি ট্রিগার টিপলেই তো গুলি বেরিয়ে যায়, কিন্তু কেন বেরোয় না, ওখানে সেফটি ক্যাচ বলে একটা জিনিস থাকে, ওইটা আটকানো থাকে, ওইটা যদি তোলা থাকে তাহলে ফায়ার হয়ে যাবে। অনেক সময় শোনা যায় যে গুলিকে মারা গেছে ওটা, কিন্তু আর্মিতে সেটা হয় না। এত যেখানে আর্মস সেখানে সেখানে কখনো এরকম ঘটনা আমি শুনিনি। আর তারপরে আপনাকে নিয়ে যাবে আরেক জায়গায়, সেখানে আপনার ট্রেনিং হবে এলএমজি ট্রেনিং। এই প্রথমে হয়, আমি বলছি মিনিচার রেঞ্জ। মিনিচার রেঞ্জ হলো ছোট ছোট গুলি, সেগুলো প্রথম রাইফেলে হাত পাকানোর জন্য, যে কোনোদিন রাইফেল ধরেনি, রাইফেলটা কিভাবে ধরতে হবে, আর তার ছোট ছোট গুলি, সেটা টুক টুক করে চিট চিট করে আওয়াজ হচ্ছে, যাতে আপনি ভয় পাবেন না, শরীরে কাঁপবেও না, কিন্তু আপনার হাতটা সেট হবে, আপনাকে পাস করতে হবে। কারণ 5টা জিনিস আছে, তো মাঝখানেরটা হলো বুল, ম্যাকবয়, ইনার, আউটার, এরকম ভাবে 5টা জিনিস আছে। মাঝখানের হলো বুল। বুলে যদি গুলি লাগে আপনার সবচেয়ে সেটা ভালো, এবং মার্কটা সবচেয়ে বেশি বুল। তো প্রথমে এই ওইভাবে মিনিচার রেঞ্জ হয়, পরে শর্ট রেঞ্জ মানে 25 গজ ডিস্টেন্সের গুলি, সেটা 303 গুলি দিয়েই হয়, সেইটে ওই রাইফেলে হয়, সেইটে ওটা হলো 25 গজ রেঞ্জ, ওটাকে বলে শর্ট রেঞ্জ। তারপরে হয় লং রেঞ্জ, ধরুন 4000 মিটার দূরের থেকে গুলি হচ্ছে, 2000 মিটার। সেটা তো সব জায়গায় হবে না, সেটা এমন জায়গায় হয় সেই জায়গাটা পুরো আর্মি অ্যাকোয়ার করে রাখা, সেখানে একটা কুকুরও কখনো দেখা যাবে না, মানে আসলেই মরতে পারে, কারণ ওই গুলি সব ছুটছে তো চারদিকে। আর মারলে, যদি আমি গুলি মারলাম, কিন্তু গুলি যদি আমি একটু দূরে সাইডে হয়ে যায় বা উপরে হয়ে যায়, গুলি একদম হাওয়ায় ভেসে সুই করে বেরিয়ে যাবে বহুদূর, ওদিকে যাবেই না গুলি। এই জন্য একদম দম বন্ধ করার সাথে সাথে গুলি। এই জন্য দম নিচ্ছেন, এর গুলি হবে না, একদম দম বন্ধ, একদম ফায়ার। সামনে একটা মাছি থাকে, তার সাথে চোখ মিলিয়ে নিয়ে ফায়ার হয়ে যাক, ব্যাস। তবে রাইফেলের সবচেয়ে ধাক্কা আগে লাগতো আমরা যখন ছিলাম, এখন রাইফেলে অত্যাধুনিক রাইফেল এসে গেছে, এখন কোনো এইসব হয় না, আরামসে সব কাজকর্ম হচ্ছে। আর আর্মির সবচেয়ে ভালো আর্মস হলো এলএমজি লাইট মেশিন গান, এটা সবচেয়ে বেস্ট এবং নিরাপদ, খুব ভালো এটা জিনিসটা। তবে এটা 3 জন লাগে, হ্যাঁ, এটা এইভাবে চলছে। আচ্ছা, এই যে লাইট মেশিন গান নিয়ে আপনি অফ ক্যামেরাও আমাকে বলছিলেন যে 3 জন লাগে একটি মেশিন গান চালাতে, এটা কি রকম সিস্টেমটা যদি একটুখানি আমাদেরকে ছোট করে বলেন। লাইট মেশিন গান চালাতে হয় তখন 3 জন লোক এই জন্য থাকে যে একজন গুলি চালাচ্ছি আমি, আচ্ছা, একজন একটা ম্যাগাজিনে 28 রাউন্ড গুলি থাকে, সেই গুলিটাকে একজন ভরছি, আরেকজন ব্যারেল গরম হয়ে যায়, ব্যারেল খুলে রাখা হচ্ছে, সেই ব্যারেলটার ভেতরে ফুল থ্রু বলে একটা জিনিস আছে, সেইটি দিয়ে টেনে ভেতরকার কার্বনটা পরিষ্কার করতে হয়। এই 3 জন দরকার হয়, আর সাথে 3টে ব্যারেল থাকে, একটা গরম হয়ে যাচ্ছে খুলে রেখে দিচ্ছে, আবার একটা, সেটা গরম হয়েছে আবার রেখে দিলাম, একজন ওইটাকে পরিষ্কার করছে, একজন গুলি ভরছে, একজন গুলি চালাচ্ছে। এর মাঝখানে যদি একজন উইন্ডেড হয়, গুলি চালাতে না পারে বা মারা যায়, তাহলে কিন্তু তখন খুব ডিলে হয়ে যায় জিনিসটা, অনেকটা সময় লেগে যায়, সেই জন্য মুশকিল আর কি। কিন্তু সবচেয়ে ভালো আর্মস এলএমজি। যখন আপনি আর্মিতে ছিলেন তখনকার যদি কিছু ছবি আমাদেরকে আপনি দেখাতে পারেন, এখন তো আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনি রেগুলার জিম করেন, যে তখন আপনার কিছু ছবি আমাদেরকে দেখাতে পারবেন? হ্যাঁ, দেখছি, যতটুকু পারা যায় আপনাকে দেখাচ্ছি। তখনকার দিনের ফটোর তো এত প্রচলন ছিল না, তবু যেটুকু আছে, এই যে ছবিটা, এই ছবিটা মানে আমি যখন আর্মির পুরো ট্রেনিং হয়ে গেল, ট্রেনিং এর পরে
এই যে আমি তখন গ্রিন ড্রেস আর ইয়ে এটা হলো ইএমই, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এটা আমি তখন একজন পাক্কা সৈনিক হলাম। আচ্ছা আচ্ছা, তারপরে আমি এই পুরো টেকনিক্যাল ট্রেনিং হয়ে গেল। তারপরে এই যে ছবিটা এখন দেখতে পাচ্ছেন, এই টেকনিক্যাল ট্রেনিং এর পর এই ছবিটা অবশ্য অনেকটা কাগজের, তো আচ্ছা ছবিটা অনেকটা হেজি হয়ে গেছে। আচ্ছা, আপনি পরবর্তীকালে কোথায় নেভিতে জয়েন করেছিলেন সেটা আমাদের? না, আমি জয়েন করিনি। তখন হলো কি, আমার যে ট্রেড ছিল তখনকার দিনে ওখানে আর্মারার একটু দরকার ছিল বলে কিছুদিনের জন্য আমাকে ওখানে কাজে যেতে হয়। তারপরে আমি যথারীতি আমি আর্মিতেই আবার তারপরে ছিলাম, এবং আর্মিটা আমার খুব ভালো লাগে। এবং আমি যারা আর্মিতে এখন যেতে চায় আমার থেকে অনেক ট্রিপস নেয় যে কি কি করতে হবে না করতে হবে। এখন তো খুবই কঠিন আর্মিতে জয়েন করা, কারণ এখন একটা রান আছে 2.5 কিলোমিটার, এতটা টাইমিংস এর মধ্যে বাধা আছে, এর মধ্যে না এলে তুমি ডিসকোয়ালিফাই। সেই জন্য তাকে সেরকম ভাবে শরীরটা তৈরি করতে হবে। আগে হতো কি, আর্মি মোটামুটি আমার শারীরিক প্রবলেম না থাকলে আমি আর্মিতে আর কিছু পরীক্ষা আছে, ম্যাথস আর ইংলিশ, ওইটা হয়ে গেলে ব্যাস আর্মির জন্য ফিট হয়ে গেল। আর এখন এটা 6 মাস ধরে চলছে, যে আজকে এখানে পরীক্ষা দিতে যেতে হবে, কাল ওখানে পরীক্ষা দিতে যাবে, আজ এই ফিজিক্যাল ইয়ে হবে, এইসব ঢোকা এখন খুব। কানে একটু ময়লা, রিজেক্ট। আচ্ছা, দাঁতটা একটু ভাঙা, রিজেক্ট। গায়ে একটু ছুলির দাগ, রিজেক্ট, একদম বাইরে। আর দাঁড়াতে হয় আমাদের আর্মির, প্রথমে গেলেই এই জিনিসটা খুব দরকার, এই যে দুটো গোড়ালি আমাদের লেগে যাচ্ছে কিনা, এই যে এই পোর্শন, যে আমি যে দাঁড়াবো সবসময় যে প্যারেড করছে এরকম পা ফেলতে হচ্ছে, তাহলে হচ্ছে কি হাঁটুতে হাঁটুতে বাড়ি খাচ্ছে। আচ্ছা, এইতে যে আমি যখন ভর্তি হব এরকম ভাবে দাঁড়াবো, যে দাঁড়াতে যখন লেগে গেল বাস। আচ্ছা, মানে ভি শেপে যদি গোড়ালিটা ঠিক যায় তাহলে এটাতে যদি বেঁধে যায়, আচ্ছা, এটা হলো খুব ডিসকোয়ালিফাইড আচ্ছা আর্মিতে। তারপরে ওভারওয়েট যারা, আচ্ছা, আমার নাতিকে বলি, আর তোর তো আর্মিতে হবে না, তোর গোদা গোদা পা আর এই পেছনটা বড়, হবে না, চোখে চশমা। আপনার চাকরি জীবনের কোনো ইনসিডেন্টের কথা আর কি, মানে কোনো ফিল্ডে কোনটা ঝামেলার মধ্যে পড়তে হয়েছে বা ফায়ারিং হয়েছে, আপনি তার মাঝখানে পড়ে গেছেন, এইরকম কিছু? না, আমি দেখেছি, আমি ফায়ারিং যখন চলছে, আমরা তখন ট্রেনিং এ আমরা দেখেছি এমন ঘটনা যে যিনি ওস্তাদজি তিনি আমাদের শেখাচ্ছেন, আমরা এরকম একটু মাটি খোঁড়া থাকে, তার উপর দিকে এই কাঁটা তার লাগানো পুরোটা। ধরুন এখান থেকে 50 গজ এখান থেকে শুয়ে ঢুকতে হবে, এবং সাথে আমার রাইফেল টাইফেল সব আছে, বড় বুট টড়বুট সব আছে। এইটা নিয়ে আমাকে এখান থেকে ঢুকলাম, ঢুকে সেখান থেকে বেরোতে হবে। হ্যাঁ, আর উপর দিয়ে গুলি হচ্ছে, কিন্তু আচ্ছা গুলি হচ্ছে। এখন সেই ওস্তাদজি ইয়ে করে, এসে যাও ওর নিচা। ওস্তাদজি হলো কি, উনি রেজিমেন্টের ওস্তাদ ছিলেন, ওনার পায়ে এই গুলিতে এই গুলি লেগে গেছে। আচ্ছা, কোনো মতে কোনো ছেলে ওই সরে এসে এইখানেই দাঁড়িয়ে থাকে, ওদের সব ভয় টয় নেই, অত একদম ভয় ডর, এই গুলিতে লেগে গেল, বিরাট লম্বা চড়া। আমরা চোখের সামনে দেখলাম, উনি ওই বুট পরা ওইটা তুলে ফেললো, ইয়েটা এত অব্দি তুলে নিজে রুমাল বার করলো। তখন ফিল্ডে কোথায় ডাক্তার, ওইটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ওই যে গুলি ঢুকে বেরিয়ে গেছে, ওর মধ্যে যাতে বারুদ না থাকে, বারুদ থাকলে ওটা পয়জনাস হয়ে যাবে। ওই নিজে রক্ত তো বুট ভরে যাচ্ছে, ওর মধ্যে ঢুকে এধার ওধার করছে, করে বারুদটা পরিষ্কার করছে। হ্যাঁ, পরিষ্কার করলো, পরিষ্কার করে ওই রুমাল দিয়েই বেঁধে দিল, তারপর সাথে সাথে গাড়িতে করে হসপিটাল চলে গেল। সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, শেষ প্রশ্নে যাবো আপনার কাছে, যেটা প্রশ্ন নয় যদিও, একটা জিনিস ছোট জানতে যাওয়া। কিছুদিন আগেই
সম্ভবত 4 বছর না 5 বছর হয়েছে পুলওয়ামার অ্যাটাক। যেদিন পুলওয়ামার অ্যাটাকটা হয়েছিল আপনি তো তখন বাড়িতেই নিশ্চয়ই, সেদিন তো আপনার নিশ্চয়ই খুব খারাপ লাগার কথা। সেই দিনের স্মৃতি যদি আপনি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন, যে আপনার কিরকম ফিল হয়েছিল সেদিন? সেই দিনের ফিল হয়েছে যে আমি তো একজন সৈনিক, ভারতবর্ষ বলতে আমরা তো জান দিতে আমরা প্রস্তুত। এখনো আমি রিটায়ার করেছি ঠিকই, কিন্তু ভারতের বিরুদ্ধে কেউ কথা বললে আমার তখন খুবই খারাপ লাগে। ভারত অনেক উন্নত দেশ, অনেক উন্নতি করেছে, পৃথিবীর তৃতীয় ভারত, মানে উন্নতির দিক দিয়ে সারা পৃথিবীতে 3 নম্বর, খেলা কথা না। রাশিয়া, আমেরিকা, তারপরেই ভারতবর্ষ এত উন্নতির শিখরে উঠেছে। তো তার নামে যদি কেউ কিছু বলে আমার সত্যি খুব খারাপ লাগে, আমি প্রতিবাদও করি। হ্যাঁ, খারাপ ভালো তো সবসময় লোক আছে, সব জায়গায় প্রতিবাদ করি যে এরকম এরকম এই হচ্ছে এই হচ্ছে। অসংখ্য ধন্যবাদ সুভাষবাবু আপনাকে। তো আমরা আশা করি আমাদের পরবর্তী কোনো এপিসোডে আপনাকে ডাকলে আমরা আবার সঙ্গে পাবো। নিশ্চয়ই পাবেন। আপনাদের ধন্যবাদ।